নমস্কার, আমি বোধিসত্ত্ব খান সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় বন্ধুরা, 2020 অতিমারির পর থেকে একটা রোরিং বুল মার্কেট চলছে। তাতে বিভিন্ন সেক্টরস ভালো পারফর্ম করেছে। আর গ্রিন এনার্জির কথা বললে গ্রিন এনার্জি, অটো বললে অটো, রিয়েল এস্টেট বেশ কিছুটা, সমস্ত পিএসইউ সেক্টরের কোম্পানিজগুলো, সেই ব্যাংকিং থেকে লজিস্টিক্স থেকে শুরু করে মেটালস মাইনিং সব কিছু ভালো করেছে, ভালো পারফর্ম করেছে। এবং 2020 অতিমারির বেশ কয়েক মাস যে সেক্টরটি দারুণ পারফর্ম করেছিল সেটার নাম হচ্ছে কেমিক্যাল সেক্টর, আরও স্পেসিফিক্যালি বলতে গেলে স্পেশালিটি কেমিক্যালস। কিন্তু মোটামুটি ধরুন 2021-এর পর থেকে তার একটা আন্ডার পারফরমেন্স শুরু হয়। একটা র্যাপিড গ্রোথ হয়েছিল, একটা সাস্টেইনড একটা এফার্ট ছিল ইনভেস্টার্সদের সম্পত্তি করে দেওয়ার ক্ষেত্রে। কিন্তু তারপর 2021-এর শেষ থেকে এই র্যালিটা ফিজল আউট করে যায় এবং দেখা যায় 2024 এখনো অবধি স্পেশালিটি কেমিক্যালস বিশেষভাবে কিন্তু আর কামব্যাক করতে পারেনি। কেবলমাত্র 2024-এ স্পেশালিটি কেমিক্যালস কিন্তু বিভিন্ন কোম্পানি স্পেশালিটি কেমিক্যালসের ক্ষেত্রে তারা কিন্তু বেশ কিছুটা কারেকশন দেখেছে, বেশ কিন্তু কিছুটা বলার অর্থ সিগনিফিক্যান্ট কারেকশন দেখেছে কেবলমাত্র এই আড়াই মাসের মধ্যে 2024-এ। তাহলে আসুন শুরু করা যাক যে স্পেশালিটি কেমিক্যালস যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেক্টর। কেন এটা গুরুত্বপূর্ণ সেক্টর? কারণ এটার কন্ট্রিবিউশন অন্যান্য ভারতের বিভিন্ন সেক্টরসে রয়েছে। এবার এর অ্যালাইড সেক্টরসগুলো কী কী সেগুলো দেখিনি। দেখুন, এটা একটি $32 বিলিয়ন একটা ইন্ডাস্ট্রি, মানে হিউজ ইন্ডাস্ট্রি, প্রচুর পরিমাণ ব্যবসা এতে রয়েছে। কিন্তু এবং এরা কোথায় কোথায় কন্ট্রিবিউট করে? এরা কন্ট্রিবিউট করে অটোমোটিভ, টেক্সটাইলস, পেন্টস, ফার্মা, কসমেটিক্স ইত্যাদিতে। কিন্তু বেশ কিছু কারণ রয়েছে যে কারণগুলো আজকে আমি আলোচনা করব, যার ফলে স্পেশালিটি কেমিক্যালস গত কয়েক বছর ধরে ভালো করতে পারেনি, অথচ এই সেক্টরটির ভালো করার সম্ভাবনা প্রভূত রয়েছে, বিশেষ করে ভারতের মতন সুবিশাল মার্কেটে। প্রথমে আজকে তাহলে শুরু করা যাক কি কি কারণে স্পেশালিটি কেমিক্যালস গত কয়েক বছরে ভালো করে উঠতে পারেনি। এক নম্বর দেখুন, সেটা হচ্ছে যে বিশ্বজুড়ে একটা হাই ইন্টারেস্ট রেট পিরিয়ড চলছে বা এরা চলছে, এরা বলাটা অতটা বেশি বাড়াবাড়ি হয়ে যাবে, পিরিয়ড চলছে কয়েক বছর ধরে হাই ইন্টারেস্ট রেট ও ইনফ্লেশনের ফলে ডেফিনেটলি বিভিন্ন দেশে কিন্তু এই হাই ইন্টারেস্ট রেট চলছে, যার ফলে এই সেক্টরটাতে একটি নেতিবাচক প্রভাব এসেছে। এক, দুই, সেটা হচ্ছে যে ওভার প্রোডাকশন হচ্ছে এই সেক্টরে, অর্থাৎ প্রচুর পরিমাণ স্পেশালিটি কেমিক্যালস তৈরি করা হচ্ছে। কারা করছে? এই ক্ষেত্রে পায়োনিয়ার অবশ্যই চীন এত বেশি পরিমাণে এই স্পেশালিটি কেমিক্যালস উৎপাদন করেছে, অর্থাৎ যে পরিমাণ সাপ্লাই তারা করছে বিশ্ববাজারে তার থেকে গ্লোবাল ডিমান্ড অনেকটাই কম। এই ওভার সাপ্লাইয়ের ফলে কিন্তু স্পেশালিটি কেমিক্যালসের যে প্রফিটেবিলিটির কথা, যে সেলসের কথা, সেটা কিন্তু তারা করে উঠতে পারছে না। তিন, র মেটেরিয়াল কস্ট। অদ্ভুতভাবে এর ডিমান্ড, ওভার সাপ্লাইয়ের ফলে এর ডিমান্ড কমেছে, প্রোডাক্টগুলোর ডিমান্ড ডেফিনেটলি কমতে পারে, কিন্তু এর র মেটেরিয়ালসের ডিমান্ড, চাহিদা কিন্তু বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ সেটা হচ্ছে সাপ্লাই সাইড কিন্তু সেখানে চাহিদা রয়েছে, ডিমান্ড রয়েছে, কিন্তু ডিমান্ড সাইডে কিন্তু ডিমান্ড নেই। এইটা হচ্ছে স্পেশালিটি কেমিক্যালসের ক্ষেত্রে আরেকটা বড় প্রবলেম। সুতরাং র মেটেরিয়াল কস্টস বা কাঁচা নামের দাম একদিকে দারুণ বৃদ্ধি হয়েছে, অথচ তার ফাইনাল প্রোডাক্টসে কিন্তু দাম সেই অর্থে বৃদ্ধি হয়নি ওভার সাপ্লাইয়ের জন্য। তারপরের পয়েন্টটা হচ্ছে ভোলাটাইল প্রাইস অফ ক্রুড অয়েলের দাম যেভাবে ওঠানামা করেছে এই কয়েক বছরে, তারও একটি নেতিবাচক প্রভাব এসেছে কিন্তু এই স্পেশালিটি কেমিক্যালসের ক্ষেত্রে। এবং বলা যেতেই পারে যে বেশ কিছু মানে পেট্রো প্রোডাক্টস কিন্তু স্পেশালিটি কেমিক্যালসে ব্যবহার করা হয়ে থাকে। এবার দেখুন, বিভিন্ন দেশে বর্তমানে আমরা এর আগেও আলোচনা করেছি যে দেখুন বিভিন্ন দেশে রিসেশনের একটা মুড রয়েছে, রিসেশন চলছে। আমেরিকাতে রিসেশন চলছে।
গ্রেট ব্রিটেন তারা অ্যাট দ্য থ্রেশহোল্ড অফ রিসেশন, অর্থাৎ দোরগোড়ায় রয়েছে রিসেশনে। জাপান অলরেডি রিসেশনে ঢুকে গেছে। সুতরাং বিভিন্ন মহাদেশের বিভিন্ন দেশগুলোতে যদি রিসেশন চলে, খুব স্বাভাবিকভাবে কিন্তু তার আবার একটি প্রবলেম হচ্ছে যে চাহিদা কমবে এই স্পেশালিটি কেমিক্যালসের ক্ষেত্রে। কারণ যখনই এই ধরনের রিসেশন চলে তখন ইন্ডাস্ট্রিয়াল আউটপুটসগুলো সাধারণত কিন্তু কমে যায়, কারণ সেক্ষেত্রে ইনভেন্টারি বাড়তে থাকে। সুতরাং কোম্পানিজগুলো মোটেই চায় না যে ইনভেন্টারি পাইল আপ হোক, অর্থাৎ তারা প্রোডাক্ট তৈরি করছে, প্রোডাক্ট কিন্তু বাড়িতেই পড়ে থাকছে, বিক্রি করতে পারছে না, এটা কোনো কোম্পানি চায় না। সেক্ষেত্রে অনেক সময় তারা প্রোডাকশন কমিয়ে দিতেও বাধ্য হয়। বারিং চায় না, চায়না ইজ অ্যান এক্সেপশন। এবং অবশ্যই কেনার লোক পেতে হবে, কেনার কোম্পানি পেতে হবে। মানে এই মুহূর্তে তারা স্পেশালিটি কেমিক্যালসের যে এটা যে তাদের যে চাহিদাটা তারা ইচ্ছে কিন্তু করে কিন্তু কমিয়ে দিচ্ছে। কারণটাই অবশ্য একটি, সেটা হচ্ছে রিসেশন মুডে রয়েছে বিভিন্ন দেশগুলো। এরপর ইনভেন্টারি নিয়ে, এবার ইনভেন্টারি একটা বিশাল বড় প্রবলেম হয়ে যাচ্ছে যে ইনভেন্টারির পরিমাণ সঠিক নির্ণয় করা যাচ্ছে না, কারণ এটা এত কমপ্লেক্স একটা সেক্টর। এবার তার ফলে ফিনিশড গুডস, সেমি ফিনিশড গুডস এবং র মেটেরিয়ালস মানে পাইল আপ করে তাদের ইনভেন্টারিটাকে ঠিকঠাক করে নির্ণয় করাটা একটা ডিফিকাল্ট কাজ হয়ে যায়। এরপর কি চলে আসছে, এরপর চলে আসছে হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ র মেটেরিয়ালস, কাঁচা মালের চাহিদা। ভারতবর্ষতে এটা মাথায় রাখতে হবে যে অধিকাংশ এই স্পেশালিটি কেমিক্যালসের জন্য অধিকাংশ কাঁচা মাল আসে চায়না থেকে। ফলে চায়না থেকে যে পরিমাণ তাদের চাহিদা রয়েছে, ডিমান্ড রয়েছে, সেইটা কিন্তু তারা মানে একটা প্রিমিয়ামে দিতে চাইছে, অর্থাৎ তারা ডিসকাউন্টের বদলে প্রিমিয়ামে দিতে চাইছে চায়না। তার ফলে স্বাভাবিকভাবে চায়না থেকে যে মালগুলো আসছে সেগুলো খুব বেশি দাম বৃদ্ধি হচ্ছে, অথচ চায়নার ওপর আমরা বড্ড বেশি নির্ভরশীল, বিশেষ করে স্পেশালিটি কেমিক্যালসের ক্ষেত্রে। এই ক্ষেত্রে আপাতত ভারতবর্ষ একটু পিছিয়ে থাকলেও এটা আশা করা যাচ্ছে যে ভবিষ্যতে আমরা আমাদের র মেটেরিয়ালসগুলো নিজের মতন তৈরি করে নিতে পারবো, তবে তা সময় সাপেক্ষ। সো এবং লাস্ট যেটা হচ্ছে এটা হচ্ছে হেভি রিলায়েন্স অন এক্সপোর্টস অফ র মেটেরিয়ালস। আমাদের অধিকাংশ আমাদের এখানে যা আমদানি করা হয়, মানে এখানে যা পরিমাণ উৎপাদন করা হয়, তার থেকে অনেক বেশি আমদানি করা হয়। এক্সপোর্টটা অনেক দূরের কথা, আমদানি করা হয় এই র মেটেরিয়ালসগুলো, এই স্পেশালিটি কেমিক্যালসগুলো তৈরি করার জন্য। দেখুন, দু ধরনের কেমিক্যালস সাধারণত মানে বাজারে ডিফাইন করা হয়। একটা হচ্ছে বাল্ক কেমিক্যালস এবং আরেকটা হচ্ছে স্পেশালিটি কেমিক্যালস। স্পেশালিটি কেমিক্যালস কেবল বিশেষ বিশেষ কিছু সেক্টরে কাজে লাগে, এবং তবে বাল্ক কেমিক্যালস সমস্ত সেক্টরে কাজে লাগে, প্রচুর পরিমাণে তৈরি হয় এবং তার মূল্য অতি সুলভ। যেমন হচ্ছে সাবান, আমরা যে সাবান ইউজ করি সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা বাল্ক কেমিক্যালসের প্রোডাক্ট। ডিটারজেন্ট যেটা ইউজ করি সেটাও এক ধরনের বাল্ক কেমিক্যালস। তারপর রয়েছে ধরুন অ্যাডহেসিভস, আঠা, সেটা এক ধরনের বাল্ক কেমিক্যালস। অ্যাগ্রো কেমিক্যালস বা পেস্টিসাইডস, এগুলো এক ধরনের বাল্ক কেমিক্যালস বলা চলে। প্রচুর বহুল পরিমাণে ব্যবহার করা হয় এবং অবশ্যই দামে সুলভ, অবশ্যই স্পেশালিটি কেমিক্যালসের তুলনায়। এবার কি কি জায়গায় সমস্ত এই ধরনের এই কেমিক্যালসগুলো ব্যবহার করা হয় সেটা একটু আলোচনা করে নিই। প্লাস্টিক্স, পলিমার্স, সাবান, ডিটারজেন্ট, পেইন্টস, রং, যেগুলো আমরা বাড়ি তৈরির ক্ষেত্রে বাড়ি করার পর যেগুলো মানে আমরা যে রংটা দিয়ে আমরা বাড়ি রং করি সেটা এক ধরনের কেমিক্যালস। তারপর উদাহরণ, এটি অ্যাডহেসিভসের উদাহরণ দিচ্ছি, রিকমেন্ডেশন না। ধরুন ফেভিকল, পিডিলাইট ইন্ডাস্ট্রি তৈরি করছে, জাস্ট একটা ইলাস্ট্রেশন মানে ফর ইলাস্ট্রেটিভ পারপাস। তারপর চলে আসছে হচ্ছে ধরুন ইন্ডাস্ট্রিয়াল গ্যাসেস, এটা অবশ্যই স্পেশালাইজ সেক্টরে ইউজ করা হয় ইন্ডাস্ট্রিয়াল গ্যাসেস। ক্যাটালিস্টস, তারপর ইলেকট্রনিক কেমিক্যালস, কনস্ট্রাকশন কেমিক্যালস, প্রিন্টিং প্রভৃতিতে বাল্ক কেমিক্যালস এবং স্পেশালিটি কেমিক্যালস দুটোই কিন্তু ব্যবহার করা হয়। আমি এর আগেই বাল্ক কেমিক্যালস ডেফিনেটলি ডিফাইন করে দিয়েছি যে যেটা প্রচুর পরিমাণে তৈরি করা হয় এবং মূল্যে সুলভ। কিন্তু স্পেশালিটি কেমিক্যালস বিশেষ বিশেষ ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু এর দাম কিন্তু বাল্ক কেমিক্যালসের তুলনায় অবশ্যই অনেকটা বেশি। আচ্ছা, এইবার চলে যাচ্ছি হচ্ছে যে এই যে সমস্ত, এবার একটা জিনিস আমাকে বলতেই হয়, সেটা হচ্ছে যে শুধু যে কারণগুলোর ফলে স্পেশালিটি কেমিক্যালসের দাম নেমেছে সেটা তো আমি বুঝিয়ে দিতে পারলাম আশা করি। এবার জেনে নেওয়া যাক যে এই স্পেশালিটি কেমিক্যালসের মোটামুটি প্রমিনেন্ট নামগুলো, অর্থাৎ যে নামগুলোর সঙ্গে বিনিয়োগকারীরা, ট্রেডার্সরা,
শর্ট টার্ম ইনভেস্টার্সরা তারা পরিচিত। এরকম কিছু না, আবার বলছি এটা একটা কম্প্রিহেন্সিভ লিস্ট না, মানে সমস্ত নাম আমি নিচ্ছি না, নেওয়ার সম্ভাবনায় মোটামুটি 16-20 মিনিটের ভিডিওতে, কেবলমাত্র ফর ইলাস্ট্রেটিভ পারপাস উদাহরণ হিসাবে আমি কয়েকটা নাম তুলে দিচ্ছি। কেন তুলে ধরছি? এইটুকুনি বোঝানোর জন্য যে কেবলমাত্র আড়াইয়ের মাসের মধ্যে এই প্রমিনেন্ট নামগুলো, যেগুলো মোটামুটি পরিচিত নামগুলো, সেই তাদের কীরকম দাম নেমেছে, এবং এর মধ্যে বেশ কয়েকটা কেমিক্যাল কোম্পানি, স্পেশালিটি কেমিক্যাল কোম্পানিজ, তাদের দাম কিন্তু 52 সপ্তাহের নিম্ন স্তর ছুঁয়েছে, অর্থাৎ 52 উইকস লো ছুঁয়েছে। কীরকম নাম? উদাহরণ হিসাবে আমি আনছি হচ্ছে অতুল, 52 উইকস লোতে এসে ঠেকেছে। কত কারেকশন হয়েছে? মাত্র আড়াই মাসে 15.67% কারেকশন হয়েছে। ফাইন অর্গানিক 16.31% কারেকশন হয়েছে কেবলমাত্র এই বছর। তারপর হচ্ছে গুজরাট ফ্লোরোকেমিক্যালস 12.19% কারেকশন হয়েছে এই বছরে। অ্যালকাইল অ্যামেন্স এই বছরে 24.48% কারেকশন হয়েছে, এবং এইটাও কিন্তু 52 উইকস লো ছুঁয়েছে। নবীন ফ্লোরিন এই বছরে 21.92% নিচে নেমেছে। সুমিতোমো কেমিক্যালস এটাও 52 উইকস লো ছুঁয়েছে, এটা নেমেছে এই বছর 15.04%, অর্থাৎ 15-20% খুব সহজেই নেমে গেছে মাত্র এই আড়াই মাসে। এবার ভেবে দেখুন যে এইটা পুরনো জায়গায় রিট্রেস করার জন্য, তর্কের ক্ষেত্রে আমি যদি বলি যে নবীন ফ্লোরিন, তাকে যদি পুরনো অবস্থায় ফিরতে হয়, বছর একদম 1 তারিখে ফিরতে হয় 2024-এ, তাহলে তাকে প্রায় মোটামুটি 44% তাকে উপরে উঠতে হবে তার পতন থেকে। অর্থাৎ মার্কেট যখন 50% নামে, বা একটা কোম্পানি যখন 50% নামে, তাকে পুরনো জায়গায় ফিরে যেতে হলে কিন্তু তার সেই নতুন জায়গা থেকে পুরনো জায়গায় ফিরতে ঠিক 100% রিটার্ন চাই, অর্থাৎ ঠিক শেয়ারটাকে ডাবল হতে হবে। এটা একটা ডিফিকাল্ট টাস্ক, তাই জন্য নেমে যাওয়াটা যতখানি ইজি, ওঠাটা কিন্তু ঠিক ততখানি ডিফিকাল্ট। আজকে একটা কেস স্টাডি করব, মানে একটা স্পেসিফিক কোম্পানি নিয়ে। আগেই বলে রাখি যে এই কোম্পানিগুলো যেগুলো নিয়ে আমি আজকের আলোচনা করলাম, এই কোনো কোম্পানির মধ্যে আমার বা আমার পরিবারের হোল্ডিং নেই, এইটুকুনি আমি বলছি। এটা স্ট্যান্ডার্ড ডিসক্লোজার দিচ্ছি, এবং এটা কোনো রকম রিকমেন্ডেশন না, এটা কোনো রকম সাজেশন না, এটা কোনো রকম বাই সেল অ্যাডভাইস নয়। এবার দেখুন, আমি একটা কেস স্টাডি, ইভেন অতুল যেটাকে আমি কেস স্টাডি করতে চাইছি, অর্থাৎ একটা উদাহরণ হিসাবে যে কেন এটা নিচে নেমেছে। একটা নেমার তো কারণ থাকবে, এই কারণগুলো বললাম, এগুলো তো এক্সটার্নাল রিজনস, কিন্তু কোম্পানি তো ইন্টারনাল ফান্ডামেন্টালসও রয়েছে। কোম্পানি ব্যবসা করছে, কীরকম ধরনের ব্যবসা করছে, গত কয়েকটা সেক্টরে ভালো করেছে না খারাপ করেছে, সমস্ত নিয়ে আজকের অতুল যে কোম্পানি, অতুল লিমিটেড, সেইটা নিয়ে কিন্তু আমি আজকের উদাহরণ হিসাবে আলোচনা করব। এটা একটা কিন্তু মানে এমন একটা কোম্পানি যেটা খুব সুনামের সঙ্গে বহু বছর ধরে কাজ করেছে, তার 900টা প্রোডাক্টস রয়েছে, তার এবং 90টা দেশে তার প্রোডাক্ট বিক্রি হয়, বিভিন্ন প্রোডাক্টস, এবং তার 400টা ফর্মুলেশনস রয়েছে। অর্থাৎ এমন একটা কোম্পানি যার নিজস্ব উদ্ভাবনী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট R&D কিন্তু তাদের অত্যন্ত স্ট্রং, এবং কখনো না কখনো বছর অন্তত বেশ কয়েকটা করে তারা নতুন ফর্মুলেশনস হোক বা নতুন প্রোডাক্টস হোক, কেমিক্যাল প্রোডাক্টস, তারা কিন্তু বাজারে নিয়ে আসছে। এইবার চলে আসা যাক অতুলকে একদম পুরো প্রথম থেকে ভেতর থেকে বুঝে নেবার ব্যাপার। অতুল টোটাল মার্কেট ক্যাপিটাল 17,819 কোটি টাকা। স্টক পিই কি? তার স্টক পিই 50.1, অর্থাৎ ইন্ডাস্ট্রি পি, মানে তার সেক্টরে অন্যান্য কোম্পানির প্রাইস টু আর্নিংস পার রেশিওর সঙ্গে তুলনা করলে এটা কিন্তু অবশ্যই এক্সপেন্সিভ। এতটা নেমে যাওয়ার পরও 52 উইকস লো থাকা সত্ত্বেও এটা 50.1কে এক্সপেন্সিভ বলা চলে। এবার অতুল কিসে কোন এতে কাজ করে? লাইফ সায়েন্সেস এবং লাইফ সায়েন্সেস কেমিক্যালস এবং পারফরমেন্স কেমিক্যালস বা স্পেশালিটি কেমিক্যালস, এই দুটো সেক্টরে কাজ করে। তারপর এদের প্রোডাক্টসগুলো জেনে, এদের প্রোডাক্টসগুলোর মধ্যে আমি তারপর আসছি আবার বেসিক্সগুলো। সেটা হচ্ছে দুটো বললাম, একটা হচ্ছে স্টক পি বললাম, একটা অতুলের মার্কেট ক্যাপ বললাম। আচ্ছা, তারপর প্রোডাক্টসগুলো একটু বলে নিয়ে অন্যান্য কোয়ালিটিসগুলো, অন্যগুলো ভ্যালুয়েশন রেশিওস ইত্যাদিগুলো আলোচনা করব। প্রোডাক্টস কি তৈরি করে? ভ্যাট ডাইস কি কাজে লাগে? সেটা হচ্ছে প্রিন্ট অ্যান্ড ড্রাইং সেলুলোজিক ফাইবার্স লাইক কটন লিনেন, অর্থাৎ কটন লিনেনের ক্ষেত্রে এদের ডাইং করার ক্ষেত্রে এই ফ্যাট ডাইস ইউজ করা হয়। 2 নম্বর হচ্ছে ক্রপ কেয়ার কেমিক্যালস, বিশেষ কিছু বলার নেই, সবাই বুঝতে পারছেন যে শস্যের রক্ষণাবেক্ষণের জন্য ক্রপ কেয়ার কেমিক্যালস লাগে। ফসজিন, এটা একটা ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল, এটা প্লাস্টিক তৈরির ক্ষেত্রে কাজে লাগে, কীটনাশক তৈরির জন্য কাজে লাগে ফসজিন। তারপর হচ্ছে কার্বামাইড পেরক্সাইড, হেলথ কেয়ার সেক্টরে কাজে লাগে।
টিস্যু কালচার রেজড ডেট পাম্পস, সেটা এক ধরনের প্রোডাক্টস তাদের, অ্যারোমেটিক্স অর্থাৎ সুগন্ধি, কিসে কিসে কাজে লাগে, কুকিংয়ে কাজে লাগে, প্যাকেজিংয়ে কাজে লাগে, পেইন্টসে কাজে লাগে, মেডিসিনে কাজে লাগে, অ্যাডিটিভসে কাজে লাগে, ক্রপ প্রোটেকশন তো এর আগেই বললাম, পলিমার্স বা প্লাস্টিক তৈরির কাজে লাগে, ফার্মা ইন্টারমিডিয়েটস বা অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস, এটা ওষুধ তৈরির কাজে লাগে, টেক্সটাইল কেমিক্যালস এর আগেই বললাম যে ভ্যাট ডাইস, এই ধরনের বিবিধ তারা কিন্তু প্রোডাক্টস বা তারা বিভিন্ন ইউটিলিটিসের ক্ষেত্রে তারা ইউজফুল হয়ে থাকে। এবার ফিরে আসি হচ্ছে অতুলের ইন্টারনাল অ্যাফেয়ার্সগুলো নিয়ে, যে স্টক পি বললাম যে অন্যান্য তার ইন্ডাস্ট্রি বা তার সেক্টর পি থেকে বেশি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 15.3, রিজনেবল, এক্সট্রাঅর্ডিনারি কিছু না, রিটার্ন অন ইকুইটি 11.5, সেটাও মোটামুটি এক্সট্রাঅর্ডিনারি কিছু নয় বলা যেতে পারে। অপারেটিং প্রফিট মার্জিন যে কোনো কোম্পানির, হেলদি কোম্পানির জন্য সাধারণত 20-র ওপর থাকলে ভালো হয়। সেখানে অপারেটিং প্রফিট মার্জিন, এর আগেও বলেছি অপারেটিং প্রফিট মানে কি, অপারেটিং প্রফিট মার্জিন মানে হচ্ছে যে দামে আমি সমস্ত কস্ট অফ গুডস সোল্ড এর ওপর আমি কতটা প্রফিট রাখতে পারছি। যদি 100 টাকায় 80 টাকা যদি আমার মোটামুটি সমস্ত কিছু তৈরি করে বিক্রি করে আমার লাগে, বিক্রি করতে লাগে, বাকি যে 100 টাকার মধ্যে 20 টাকা, সেটা কিন্তু আমার অপারেটিং প্রফিট মার্জিন। তারপর প্রাইস টু আর্নিংস গ্রোথ রেশিও, এই পিইজি সাধারণত বলা হয় 1-এর নিচে থাকলে সেই কোম্পানিটাকে সাধারণত আন্ডার ভ্যালুড ধরা হয়, কিন্তু এই ক্ষেত্রে প্রাইস টু আর্নিংস গ্রোথ রেশিও 3.69, মানে অর্থাৎ যে পিইজি রেশিও থাকলে ভালো বলা হয়ে থাকে তার থেকে কিন্তু বেশ খানিকটা, প্রায় 3-3.5 গুণের বেশি কিন্তু তার পিইজি রেশিও, ফলে এক্সপেন্সিভ। প্রাইস টু বুক, এটাও বলা হয় যে 1 থেকে 1.5 এর মধ্যে থাকলে ভালো, সেটাও প্রাইস টু বুক কিন্তু 3.64। এইবার এইগুলো তো গেল, এই রেশিওসগুলো তো গেল, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রফিট আফটার ট্যাক্স। খেয়াল করে দেখুন যে গত 13টা কোয়ার্টারে, মানে 13টা কোয়ার্টারে মানে গত 3 বছর 3 মাসে, গত 13টা কোয়ার্টারের সবচেয়ে কম প্রফিট আফটার ট্যাক্স, মানে সবচেয়ে কম প্রফিট হয়েছে কিন্তু কেবলমাত্র এই ডিসেম্বর 2023-এ, অর্থাৎ নিয়মিত ডিসেম্বর 2020 থেকে ডিসেম্বর 2023, এই প্রত্যেকটা কোয়ার্টার ধরে নিয়মিতভাবে এর প্রফিট কমে এসেছে অতুলের। এটা অবশ্যই চিন্তার ব্যাপার যে কোয়ার্টারের পর কোয়ার্টার, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, লাগাতার 13টা কোয়ার্টার ধরে ধীরে 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 তার প্রফিট কমছে। এটা খুব স্বাভাবিকভাবে চিন্তার ব্যাপার, এবং সেটা হয়েছে, এবং সেটা রিফ্লেক্টেড হচ্ছে কিন্তু প্রাইসে, অর্থাৎ যেটা মার্কেটের শেয়ারের যা দাম সেটার মধ্যে রিফ্লেক্টেড হচ্ছে। তারপর দেখুন সেটা হচ্ছে যে অপারেটিং প্রফিট মার্জিন 2020-তে ছিল 26%, অর্থাৎ 100 টাকায় 74 টাকা যদি খরচ, কস্ট অফ গুডস সোল্ড হয়ে থাকে, সেক্ষেত্রে 26 টাকা মোটামুটি তাদের একটা অপারেটিং প্রফিট মার্জিন ছিল। সেইটা নেমে এসে দাঁড়িয়েছে ডিসেম্বর 2023-এ মাত্র 13%, অর্থাৎ ঠিক অর্ধেক হয়ে গেছে। এটা দ্বিতীয় চিন্তার কথা অতুলের ক্ষেত্রে। এবার দেখুন কম্পাউন্ডেড সেলস গ্রোথ, অর্থাৎ ধারাবাহিকভাবে তাদের বিক্রি কত বেড়েছে। গত 5 বছরে গড়ে বিক্রি দাঁড়িয়েছে প্রত্যেক বছর বার্ষিক 9%। সেটা অবশ্যই অতুলের মতন ভালো কোম্পানির পক্ষে ডেফিনেটলি খুব একটা সুখকর নয়, এটাও রিফ্লেক্টেড হচ্ছে কিন্তু শেয়ার প্রাইসে। এবার চলে আসুন, দেখুন সেটা হচ্ছে যে কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ, এইটা মোটামুটি ঠিক আছে, এক্সট্রাঅর্ডিনারি কিছু না, 14% পার অ্যানাম অ্যানুয়ালাইজড, যেটা যদি বলি গ্রোথ। তবে একটা ভালো কথা অতুলের ক্ষেত্রে, যেটা মোটামুটি গত 10 বছরে যদি আমরা মার্চ 2012 থেকে দেখি, মার্চ 2012-তে রিজার্ভস এদের ছিল 624 কোটি টাকা, সেখানে কিন্তু মার্চ 2023 মানে এই গত বছর অবধি, মানে ইয়ারলি, সেটা বেড়ে দাঁড়িয়েছে রিজার্ভস 4642 কোটি টাকা। 10 বছরে মোটামুটি ধরে রাখা যায় প্রায় 7 গুণ বৃদ্ধি পেয়েছে, উইচ ইজ গুড অফকোর্স, এটা তো বলতেই হবে। সুতরাং এখান থেকে কি বোঝা যাচ্ছে, এখান থেকে একটা জিনিস কিন্তু খুব ক্লিয়ার, এটা হচ্ছে মানুষ প্রফিট দেখতে ভালোবাসেন, বিনিয়োগকারীরা প্রফিট দেখতে ভালোবাসেন। 1-2 নম্বর হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড হেলদি হওয়া উচিত, রিটার্ন অন ইকুইটি হেলদি হওয়া উচিত, অপারেটিং প্রফিট বেশি হওয়া উচিত, অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণ, মানে যদি অ্যাটলিস্ট, এটা বললাম যে অপারেটিং প্রফিট মার্জিন অ্যাটলিস্ট 20% সব ক্ষেত্রে থাকলে ভালো হয়, সেইটা নিয়ে দেখুন অধিকাংশ প্যারামিটারসে কিন্তু একদিকে স্টকটা ভীষণ এক্সপেন্সিভ, অন্যদিকে স্টকটা প্রফিট ওয়াইজ কিন্তু সেরকম মানে বৃদ্ধি তো দেখাতে পারেনি, উল্টে কিন্তু ক্রমাগত হ্রাস হয়ে যাচ্ছে প্রফিট আফটার ট্যাক্স, সেটা একটা বিশাল চিন্তার ব্যাপার বটে। সুতরাং এটা এবং সমস্ত কারণে যে এই প্রফিটেবিলিটি কমে যাওয়ার, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড বলুন কম থাকা, রিটার্ন অন ইকুইটি কম থাকা, অপারেটিং প্রফিট মার্জিন কমে যাওয়া, এইগুলো কিন্তু ডেফিনেটলি অ্যাট্রিবিউট করা যায় কিন্তু এক্সটার্নাল ফ্যাক্টরস, পার্টিকুলারলি কিন্তু যেহেতু এদের যে কাঁচা মাল
তা কিন্তু বিদেশ থেকে আমদানি করতে হয়। তবে এই বিদেশে বিশেষ করে চীনের ওপর নির্ভরতা কিন্তু কমাতে হবে ভারতবর্ষকে, পার্টিকুলারলি স্পেশালিটি কেমিক্যালসের ক্ষেত্রে। তবে কিন্তু স্পেশালিটি কেমিক্যালস আরও শাইন করবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে স্পেশালিটি কেমিক্যালস কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা সেক্টর, পার্টিকুলারলি এর সঙ্গে অন্যান্য অ্যালাইড সেক্টরসের এত গুরুত্বপূর্ণ সম্পর্কের জন্য। আশা করি আপনাদের এই এপিসোডটা ভালো লাগলো। যদি ভালো লাগে অনুরোধ করব প্লিজ একটা লাইক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি সম্ভব হয় প্লিজ শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, গ্রুপে হোক বা বন্ধুদের সঙ্গে হোক। তাহলে আজকের এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।